আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাইট অফ টিচার্স। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি চলমান বিষয়ভিত্তিক বাংলা প্রশিক্ষণের তৃতীয় দিনের প্রথম অধিবেশন নিয়ে। বাংলা প্রশিক্ষণের তৃতীয় দিনের প্রথম অধিবেশনের আলোচ্য বিষয় হল ছবি পড়া ও ছবির পাঠ পড়া। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে প্রথমেই দেখে নিই এই অধিবেশন শেষে আমরা কি জানব। ছবি পাঠের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, ছবি পাঠের উদ্দেশ্য বলতে পারবো, ছবি পাঠ শেখানোর কৌশল অনুশীলন করতে পারবো। তো চলুন দেখে নিই কীভাবে আমরা এই কাজটি করব। ছবি পাঠের গুরুত্ব কি? আসলে কি ছবি পাঠের কোনো গুরুত্ব আছে? আপনার কি মনে হয়, ছবি পাঠ করানো কি জরুরি? যদি আমরা এই বিষয়টি সম্পর্কে জানতে চাই তাহলে প্রথমেই আমাদেরকে বলতে হবে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা বইয়ের কোন কোন বিষয়ে বা কোন কোন বিষয়বস্তুতে কোনো ছবি ব্যবহার করা হয়নি। আপনি কি আপনার বাংলা বইটিকে খুব ভালোভাবে দেখেছেন? এই প্রশ্নের উত্তরটি কি আছে আপনার কাছে? যদি থাকে তাহলে বলবেন প্লিজ। আমি যতটুকু জানি প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক স্তরের বাংলা বইয়ের সকল বিষয়বস্তুতেই এক বা একাধিক ছবি ব্যবহার করা হয়েছে। এমন কোনো বিষয়বস্তু বা এমন কোনো পাঠ্যপুস্তক নেই যেখানে ছবি ব্যবহার করা হয়নি। ছবির পাঠ শেখানো কৌশল প্রাথমিক স্তরে ছবি পাঠ বা পাঠের সঙ্গে মিলিয়ে সংশ্লিষ্ট ছবির ব্যবহার একটি পরিচিত বিষয়। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছবির পাঠ শেখানো কৌশল। প্রাথমিক স্তরের ছবির পাঠ বা পাঠের সঙ্গে মিলিয়ে সংশ্লিষ্ট ছবির ব্যবহার একটি পরিচিত বিষয়। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা বইগুলো ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে প্রায় প্রতিটি পাঠের সঙ্গেই ছবি রয়েছে। এর কোনোটি শুধুমাত্র ছবির পাঠ, আবার কোনোটি পাঠের সঙ্গে মিলিয়ে পাঠ সংশ্লিষ্ট ছবির ব্যবহার। প্রথম থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত বইয়ে ছবির পাঠ বেশি, লেখার পরিমাণ কম। আর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বইয়ে লেখার পরিমাণ বেশি আর ছবির পরিমাণ আস্তে আস্তে কমে গেছে। বিশেষ করে প্রাথমিক স্তরের ছবি কিংবা পাঠ সংশ্লিষ্ট ছবি অত্যন্ত গুরুত্ব সহকারে উপস্থাপিত হয়েছে, যাতে কোমলমতি শিক্ষার্থীরা পাঠের সঙ্গে সঙ্গতি রেখে প্রাসঙ্গিক ছবি দেখেও পাঠটি বুঝতে পারে এবং পাঠটির বিষয়বস্তু সম্পর্কে অগ্রিম ধারণা করতে পারে। এখানে একটি ছবি দেওয়া আছে। এটি আমাদের প্রথম শ্রেণীর বাংলা পাঠ্যপুস্তকের একটি ছবি। সবাই মনোযোগ দিয়ে ছবিটি দেখবেন। এবারে দেখা হয়ে গেলে ছবিটির উপর ভিত্তি করে প্রত্যেকে একটি করে গল্প তৈরি করুন, অর্থাৎ ছবির বর্ণনা দিন। আশা করি সবাই নিজ নিজ ছবির বর্ণনাটি দিয়েছেন। এবারে বলুন, সকলের গল্প কি একইভাবে লেখা হয়েছে বা সবাইকে একই রকম গল্প বলেছেন? এই ছবিটির বর্ণনা কি সবাই একইভাবে উপস্থাপন করেছেন? নিশ্চয়ই না। প্রত্যেকের গল্পেই আমরা দেখেছি ভিন্নতা রয়েছে। একইভাবে শিক্ষার্থীকে যখন ছবি দেখতে দেওয়া হয় তখন তাদের মধ্যেও এরূপ বিভিন্ন ঘটনা, পরিস্থিতি, চিন্তা ইত্যাদি যুক্ত হয়। এভাবে শিক্ষার্থীর মধ্যেও বলা ও লেখার ক্ষেত্রে সৃজনশীলতার বিকাশ ঘটে। অর্থাৎ ছবিটিকে প্রত্যেক শিক্ষার্থী আলাদা আলাদাভাবে বর্ণনা করবে, এটাই সত্যি। তাই বলা যায় যে ছবি বিশ্লেষণ করতে দেওয়া শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। পাঠ্য বইয়ের বিভিন্ন বিষয়বস্তুতে কী উদ্দেশ্যে ছবি ব্যবহার করা হয়েছে? কেন এনসিটিভি কোটি কোটি টাকা খরচ করে এই পাঠ্যপুস্তকে ছবিগুলো সংযোজন করেছে? এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন পাঠ্যপুস্তকের প্রতিটি ছবি কিন্তু আঁকা ছবি। কোনো ছবি ক্যামেরায় তোলা ছবি নয়। আঁকা ছবি তুলনামূলকভাবে ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। তারপরেও পাঠ্যপুস্তকে এই ছবিগুলো কেন ব্যবহার করা হয়েছে ভেবেছেন কি কখনো? তো চলুন একটু ভেবে উত্তর দিই। পাঠ্য বইয়ের বিভিন্ন বিষয়বস্তুতে ছবি সংযোজন করার উদ্দেশ্য হল পাঠ বা পাঠের অংশের বিষয়বস্তুকে ছবির মাধ্যমে উপস্থাপন করা, ছবি দেখে বলার দক্ষতা বৃদ্ধি করা, শিক্ষার্থীর ভাষা বৃদ্ধি বা মূল্যায়নের জন্য, শিক্ষার্থীর সৃজনশীলতা বৃদ্ধির জন্য এবং বিষয়বস্তু ধারাবাহিক বর্ণনায় শিক্ষার্থীকে সহায়তা করার জন্য
পাঠে ছবি ব্যবহার করা হয়েছে। এবারে একটি দলগত কাজ রয়েছে, যেটি আমরা সরাসরি প্রশিক্ষণেই করব। আপনাদের জানার জন্য জাস্ট আমি বলে নিচ্ছি, এখানে 5টি দলে কাজ করা হবে এবং প্রত্যেকটি দল নির্দিষ্ট কাজ করবে। এখানে দল নং 1 প্রথম শ্রেণীর পাঠ 41 তুলির ঘর, এইটি ছবি বিশ্লেষণ ছাড়া উপস্থাপন করবে। দল 2 পাঠ 41 তুলির ঘর ছবি বিশ্লেষণ সহ উপস্থাপন করবে। দল 3 প্রথম শ্রেণী পাঠ 40 মামার বাড়ি কবিতাটি ছবি বিশ্লেষণ ছাড়া উপস্থাপন করবে এবং দল 4 পাঠ 40 মামার বাড়ি কবিতাটি ছবি বিশ্লেষণ সহ উপস্থাপন করবে এবং দল 5 পর্যবেক্ষণ চেকলিস্টের মাধ্যমে পর্যবেক্ষণকৃত ফলাফল উপস্থাপন করবে। তো চলুন আমরা দেখি একটি পাঠকে যদি ছবি বিশ্লেষণ ছাড়া উপস্থাপন করা হয় তাহলে কি ঘটে, আর একটি পাঠকে যদি ছবি বিশ্লেষণ সহ উপস্থাপন করা হয় তাহলে বা কী ঘটতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম শ্রেণীর পাঠ 41 তুলির ঘর, এই বিষয়টি রয়েছে। এখানে পাঠ্যাংশের ছবিটিকে দেওয়া হয়নি। বলা হচ্ছে শিক্ষক পাঠের ছবিটি ছাড়া এই পাঠ্যাংশটুকু পড়াবেন। তাহলে শিক্ষক কিভাবে পড়াবেন? শিক্ষক তুলির ঘর পড়াতে চেয়ে বলবেন, তুলির ঘরে অনেক কিছু আছে, দেখি তো ঘরে কি কি আছে। তো এটা যদি হয় শিক্ষকের পাঠ উপস্থাপন, তাহলে শিক্ষার্থীরা আসলে কি দেখে বলবে তুলির ঘরে কি আছে? তাদের কাছে তুলির ঘরটি দৃশ্যমান নয়। তাদের চোখের সামনে তাদের নিজেদের ঘরটিকে হয়তো তারা কল্পনা করতে পারবে, কিন্তু তুলির ঘরটিকে স্পেসিফিকভাবে তারা কিন্তু এখানে কল্পনা করতে পারবে না। তো তারা তাদের নিজেদের ঘরেরকে উদাহরণ হিসেবে ব্যবহার করে এখানে হয়তো তুলির ঘরের বর্ণনা দেবে। সেক্ষেত্রে দেখা যাবে যে তুলির ঘর সম্পর্কে যে কথাগুলো এই পাঠ্যাংশে আসা উচিত ছিল, অথবা একটা তুলির ঘরের মতো শিক্ষার্থীদের ঘরে কী কী জিনিস থাকা দরকার ছিল সেটা শিক্ষার্থীদের কাছে স্পষ্ট করা যাবে না। তো চলুন এবার ছবি সহ যদি আমরা এই পাঠটিকে উপস্থাপন করি তাহলে কেমন হয়। তুলির ঘর পাঠ 41, এখানে বলা আছে তুলির ঘরে অনেক কিছু আছে, দেখি তো ঘরে কি কি আছে। এখানে যদি শিক্ষক অন্য কোনো কিছু নাও বলেন, শুধু ছবিটি যদি দেখতে দেন, তাহলে একজন শিক্ষার্থী এক্স্যাক্টলি তুলির ঘরে কি কি রয়েছে সেই বর্ণনাটি দিতে পারবে। ঘরের কোথায় কি রয়েছে, ঘরে তুলির কি কি জিনিসপত্র রয়েছে, সকল বর্ণনাগুলো সে দিতে পারবে এবং এটিকে একটি আদর্শ ঘর হিসেবে বিবেচনা করে সে নিজের ঘরটিকেও ঠিক এভাবে সাজাতেও পারবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটি ছবির মাধ্যমে যখন কোনো পাঠকে উপস্থাপন করা হয় তখন সেটি অনেক সহজ এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে বোধগম্যতাও অনেক দ্রুত আসতে পারে। কিন্তু ছবি ছাড়া পাঠ উপস্থাপন করলে শিক্ষার্থীদেরকে বোধগম্যতা আনার জন্য শিক্ষককে অনেক পরিশ্রম করতে হবে, তারপরও তিনি কতটা সফল হবেন এটা প্রশ্নবিদ্ধ। এবারে আমরা দেখি পাঠ 40 শুনি ও বলি মামার বাড়ি, জসিমউদ্দিনের লেখা কবিতা। এখানে শিক্ষার্থীদেরকে এই ছড়াটি যদি দেখানো হয়, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ। সংক্ষেপিত এই কবিতাটি ছড়াটিকে যদি আমরা ছবি ছাড়া বর্ণনা করি তাহলে শিক্ষার্থীরা হয়তো শুনে শুনে মুখস্থ করবে অথবা শুনে শুনে বলতেও পারবে, কিন্তু ছবির ভাবার্থ বুঝতে পারবে না। তাদের ছবির যে একটা বর্ণনা, ছবির যে একটা অনুভূতি, আম কুড়োতে গেলে কেমন লাগে, মামার বাড়িতে গেলে কেমন লাগে, সেই বিষয়গুলো আসলে সে উপলব্ধি করতে পারবে না। অথবা ফুল তুলতে যে ফুলের মালা গলায় দিলে নিজেকেই বা কেমন লাগে দেখতে, বা মামার বাড়ি যেতে হলে যে ফুলের মালা গলায় দিতে হয়, এই বিষয়গুলো, ঝড়ের দিনে গাছগুলো কেমন হয়, আম কোথা থেকে কুড়াবে, ঝড় হলে যে আম পড়ে সেই আম যে কুড়ানো যায়, এই বিষয়গুলো আসলে শিক্ষার্থীর কাছে স্পষ্ট হবে না। কিন্তু যদি আমরা এটা ছবির সাহায্যে উপস্থাপন করি তাহলে কি হবে? এখানে ছবির মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে পারবে যখন ঝড় হয় তখন গাছগুলো নুয়ে পড়ে, গাছগুলো অনেক সময় ভেঙেও যায় এবং গাছে যে ফলগুলো আছে সেগুলো নিচে মাটিতে পড়ে যায়, সেখান থেকে শিক্ষার্থীরা দল বেঁধে সেই ফলগুলোকে কুড়োতে থাকে, ইত্যাদি ইত্যাদি। মোট কথা হচ্ছে যে একটি ছবি যখন আপনি কাউকে দেখাবেন তখন আপনার পাঠের অর্ধেকাংশই আসলে কার্যকর হয়ে যাবে বলে মনে করা হয়। সেই জন্য ছবির পাঠ খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা দেখতে পাচ্ছি বাঘ ও রাখাল বালকের একটি গল্প দেওয়া আছে।
এই গল্পটি কিন্তু আমরা সবাই কম বেশি জানি এবং এই গল্পটি আমাদের শিক্ষার্থীদেরকে শোনাতে হবে, কারণ এখানে কিছু নীতিকথা রয়েছে। যে কাজটিতে মিথ্যা কথা বলা যাবে না, কাউকে বোকা বানানো যাবে না, এই ধরনের কিছু মেসেজ আমাদের শিক্ষার্থীদেরকে দিতে হবে। তো যদি আমরা এই ছবির মাধ্যমে গল্পটি পড়াই, তাহলে সে যতটা মনে রাখতে পারবে, যত দ্রুত সে শিখতে পারবে, শুধু বর্ণনা করার মাধ্যমে সেটা কিন্তু সম্ভব হবে না। তাহলে এই গল্পটি শিক্ষক যখন পড়াবেন তখন কিভাবে পড়াবেন? যদি ছবি ছাড়া আমরা গল্পটি পড়াতাম আর শিক্ষক বলতেন এক ছিল রাখাল, তাহলে শিক্ষার্থীরা আসলে বুঝতে পারতো না যে রাখাল সে দেখতে কেমন, রাখাল বালকের মাথায় কি থাকে বা তার পোশাক আশাক কেমন থাকে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো তারা বুঝতে পারতো না। কিন্তু যখন আপনি ছবি দেখিয়ে পাঠটি উপস্থাপন করবেন, তখন এক ছিল রাখাল যখন বলবেন, সেই সাথে সাথে ছবিটা সে দেখবে, তো তাহলে সে বুঝতে পারবে যে একজন রাখাল বালক এই ধরনের পোশাক পরে, তার হাতে বাঁশি থাকতে পারে, সে মাঠে থাকে, সে গরু চড়ায়, সে বাঁশি বাজায়, তারপরেও সময় কাটে না, এই সমস্ত বিষয়গুলো সে বুঝতে পারবে। তো চলুন আমরা ছবির গল্পটা একবার একটু পড়ি। এক ছিল রাখাল, এক্ষেত্রে শিক্ষক আসলে কিভাবে প্রশ্ন করবেন সেটি আমরা একটু পরেই বলবো। তো আমি গল্পটা পড়ে শেষ করি। সে মাঠে গরু চড়াতো, বাঁশি বাজাতো, তবু তার সময় কাটতো না। সে একদিন মজা করলো, গাছের আড়ালে লুকালো, তারপর বলল বাঘ এসেছে, বাঘ এসেছে। গ্রামবাসীরা দৌড়ে এলো, তাদের বোকা বানিয়ে মজা পেল রাখাল। এই সময় সে এরকম অনেক দিন করলো। গ্রামবাসীরা খুব রাগ করলো। একদিন সত্যি বাঘ এলো। রাখাল বালক চিৎকার করলো বাঘ বাঘ বলে। এবার আর কেউ এলো না। বাঘ রাখালকে নিয়ে গেল, রাখালকে আর খুঁজে পাওয়া গেল না। এই গল্পের মধ্যে শিক্ষণীয় হচ্ছে যে অকারণে কারোর সাথে মজা করা যাবে না, মিথ্যে কথা বলা যাবে না, তাহলে সে নিজেই বিপদে পড়বে। তো মূল গল্পটি নিয়ে কথা বলছি না, কথা বলছি যে ছবির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে বাঘ রাখালকে নিয়ে গেল, খেয়ে ফেললো, অথবা গ্রামবাসীরা কিভাবে তাকে সেভ করতে আসলো, সেরা গরু কীভাবে চড়াচ্ছিল, সমস্ত কিছু কিন্তু শিক্ষার্থীর দৃশ্যপটে মনের দৃশ্যপটে আঁকা হয়ে যাবে এবং সে দ্রুত পাঠটিকে বুঝতে পারবে এবং বলতে পারবে। এই ক্ষেত্রে আমরা যখন ছবি দেখাবো, তখন আমরা আসলে কি ধরনের প্রশ্ন তাদেরকে করব বা কি করতে দিব? আমি কি শুধু ছবিই দেখিয়ে যাব আর শুধু আমি যেরকম করে বলে গেলাম এরকম করে বলেই যাব? না, বিষয়টি কিন্তু সেরকম নয়। শুধু ছবি দেখিয়ে এরকম করে বলে যাওয়া নয়, ছবি দেখিয়ে আরও কিছু কাজ আছে যে কাজগুলো আমাদেরকে করতে হবে। যেমন ছবিতে কি দেখা যাচ্ছে, ছবিতে কে কি করছে, এই প্রশ্নগুলো শিক্ষার্থীদেরকে করতে হবে এবং শিক্ষার্থীদের কাছ থেকে জানতে চাইতে হবে। এক্ষেত্রে যেটা হতে পারে, ছবি দেখিয়ে শিক্ষার্থীদের একাকী চিন্তা করে জোড়ায় আলোচনা করে বলতে দিতে পারেন ছবিতে কি দেখা যাচ্ছে, এবার ছবিতে কে কি করছে, এই প্রশ্ন করে একইভাবে শিক্ষার্থীদের কাছ থেকে উত্তর নিতে পারেন। ছবির মানুষগুলো কি করছে, ছবির পশু পাখি জীবজন্তুগুলো কি করছে, ছবিতে ফুল ফল শাকসবজি প্রভৃতি আর কি আছে, সেগুলো কোথায় কি অবস্থানে আছে, এদের রং আকার আকৃতি কেমন, ছবির বিভিন্ন উপাদানের সাথে অংশগ্রহণকারীদের বাস্তব জীবনের কোনো যোগসূত্র আছে কিনা, থাকলে কোথায় আছে, ছবির একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে খুব সংক্ষেপে ছবিটির একটি নামও দিতে হবে। এছাড়া এই প্রশ্নগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে বের করে নিয়ে আসতে হবে ছবির গল্পটিতে আসলে কি আছে। যে কয়েকটি লাইন এই ছবির গল্পটিতে রয়েছে, শুধু সেইটুকুই যে গল্প হবে, সেইটুকুই যে কথা হবে, বিষয়টি কিন্তু সেরকম নয়। এই ছবির মাধ্যমে আরও অনেক কথা, অনেক বিষয় এই গল্পের মধ্যে থেকে বের হয়ে আসতে পারে। এই পর্যায়ে আমরা একটু দেখে নিব যে ছবির গল্পের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ছবি ছাড়া যদি পাঠ উপস্থাপন হয় তাহলে কি হবে, ছবিযুক্ত পাঠ উপস্থাপন করলে কি হবে, এবং সেক্ষেত্রে বলেছিলাম যে পর্যবেক্ষণ ছক। এখানে দেখুন একটি পর্যবেক্ষণ ছক রয়েছে, পর্যবেক্ষণের কিছু নির্দেশক রয়েছে, হ্যাঁ বা না রয়েছে, এবং কি করার প্রয়োজন ছিল সেটি রয়েছে। এক্ষেত্রে যারা পাঠটি পর্যবেক্ষণ করবেন তারা ছবি দেখিয়ে কৌতূহল উদ্দীপক প্রশ্ন শিক্ষক করেছেন কিনা এখানে হ্যাঁ এবং না দিবেন। যদি করে থাকে তাহলে আরও কিভাবে করা যেত, আর যদি না করে থাকে তাহলে তার কি করার প্রয়োজন ছিল সেটি লিখবেন। ছবির উপাদান বিশ্লেষণ করেছেন কিনা হ্যাঁ না লিখবেন, এবং যদি করে থাকেন তাহলে কিভাবে করেছেন আর কি করা উচিত ছিল, আর যদি না করে থাকেন তাহলে কি করা উচিত ছিল, এই বিষয়গুলো লিখবেন। ছবির পাঠ শেখানো কৌশল প্রয়োগ করা। ছবির পাঠ পড়ানোর জন্য শেখানো কৌশলের ক্ষেত্রে কিছু বিবেচ্য নীতিমালা রয়েছে। এই নীতিমালাগুলো অনুসরণ করে একজন শিক্ষক ছবির পাঠগুলো পড়াবেন। তো চলুন শুনি ছবির পাঠের বিবেচ্য নীতিমালাগুলো কী। ছবি বিভিন্ন উপাদানের বিশ্লেষণ।
যেমন ছবিতে কি কি দেখা যাচ্ছে, ছবিতে কি রয়েছে, তোমরা কি দেখতে পাচ্ছ, এইরকম। ছবির চরিত্র, স্থান, কাল, পাত্র বিশ্লেষণ। যেমন ছবিতে কি কি চরিত্র রয়েছে, ছবিতে কে কি করছে, ছবির মানুষগুলো কি করছে, ছবির পশু পাখি জীবজন্তুগুলো কি করছে, ছবিতে ফুল ফল শাকসবজি প্রভৃতি আর কি কি আছে, সেগুলো কোথায় কি অবস্থানে আছে, এদের রং বা আকার আকৃতি কেমন, এই জাতীয় প্রশ্নগুলো করতে হবে। ধারাবাহিকতা বজায় রেখে ছবি বিশ্লেষণ করতে হবে প্রযোজ্য ক্ষেত্রে। যেমন যদি কোনো ছবির গল্প হয় অথবা কোনো গল্প পড়াতে চান, তাহলে সেক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রেখে ছবি বিশ্লেষণ করতে হবে। এটা সকল পাঠের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যেখানে প্রযোজ্য সেখানে করতে হবে। ছবির বিভিন্ন উপাদানের সঙ্গে অংশগ্রহণকারীদের বাস্তব জীবনের মিল বা যোগসূত্র কোথায় আছে, এটি করতে হবে। যখন আপনি ছবিটি দেখাবেন তখন বলতে হবে তার ব্যক্তিগত জীবনের সাথে এই ছবির কোনো মিল আছে কিনা, বা তার জীবনে এরকম কোনো ঘটনা আছে কিনা। ছবির স্থান, কাল, চরিত্র পাল্টিয়ে গল্প বলা। যেমন আমরা যে রাখাল বালকের গল্পটির কথা বললাম, সেই রাখাল বালকের গল্পটি সরাসরি বলতে না দিয়ে এখানে অন্য কোনো বালককে বা কোনো ছাত্র ছাত্রী বা অন্য কোনো চরিত্র ক্রিয়েট করে সেই গল্পটি বলতে দেওয়া যেতে পারে। শিক্ষার্থীদের জীবনের সঙ্গে মিলিয়ে অভিজ্ঞতা জানতে চাওয়া। শিক্ষার্থীদেরকে বলতে হবে তোমাদের জীবনে কি এইরকম কোনো অভিজ্ঞতা আছে, এরকম কোনো ঘটনা কি তোমাদের সাথে ঘটেছে, অনুরূপ কোনো ঘটনা থাকলে তা জানতে চাওয়া। ছবির একটি সংক্ষিপ্ত বিবরণ অথবা সারমর্ম তুলে ধরা। ছবির সংক্ষিপ্ত বিবরণ অথবা সারমর্ম শিক্ষক তখনই তুলে ধরবেন যখন শিক্ষার্থীরা তাদের মতামতগুলো প্রকাশ করা শেষ করবে। আগে শিক্ষার্থীদের কাছ থেকে শুনতে হবে শিক্ষার্থীরা কি বলে, তারপরে শিক্ষক তার নিজের মতো করে একটি সংক্ষিপ্ত বিবরণ বা সারমর্ম তুলে ধরবেন। সংক্ষেপে ছবির একটি শিরোনাম দেওয়া, এবং এই শিরোনামটি কখনো কখনো শিক্ষার্থীদেরকে দিয়েও দেওয়ানো যেতে পারে। ছবির সঙ্গে মিলিয়ে ছবি আঁকার কাজ। প্রযোজ্য ক্ষেত্রে এটি দিবেন, সব ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। প্রযোজ্য ক্ষেত্রে শিশুকে অনুমানভিত্তিক প্রশ্ন করা, যেমন এরপর কি হতে পারে, ছবির চরিত্র কি করতে পারে প্রভৃতি। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাই।